আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ এবং একই সাথে রয়েছে আমি আফসানা সুরাইয়া। নির্বাচনের প্রচারে জমজমাট সারা দেশ, তবে আসন্ন ভোটে যুক্তরাষ্ট্র কোনো পর্যবেক্ষক পাঠাবে না। শুধু প্রতিনিধি পাঠিয়ে ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় আনুষ্ঠানিকভাবে নির্বাচন পর্যবেক্ষণ করে দেশটির সিনেটে পেশ করবে দূতাবাস। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকের পর এ কথা জানান সিনিয়র সচিব আক্তার আহমেদ। মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচনে কারোর পক্ষ নয়, জনগণের নির্বাচিত সরকারের পাশেই থাকবে তার দেশ। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হুদা। গণঅভ্যুত্থান পরবর্তী বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় সবার চোখ এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে। এর সার্বিক পরিস্থিতি জানতে বুধবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেনের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের জনগণের নির্বাচিত সরকারের পাশে থাকবে দেশটি। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে চায়। জনগণের নির্বাচিত যে কোনো সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। বৈঠকের নানা বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ইসি সচিব আক্তার আহমেদ। জানান, নির্বাচনটি অনানুষ্ঠানিকভাবে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র। মার্কিন দূতাবাস থেকে ওনারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম এবং খুলনায় ওনাদের মতন পর্যবেক্ষণে যাবেন, বাট দে আর নট দ্য ফর্মাল অবজারভার্স। ওনারা এমনি দেখতে যাবেন ভোটের অবস্থাটা কি, ওনারা এটাকে সিনেটে বোধহয় রিপোর্ট করবেন। মার্কিন রাষ্ট্রদূত পোস্টাল ব্যালটে ভোটদান পদ্ধতি কষ্টসাধ্য ও জটিল উল্লেখ করেন বলেও জানান ইসি সচিব। যেটা বলেছেন যে এটা একটা কষ্টসাধ্য একটা ব্যাপার। নাজমুল হুদা, আরটিভি, ঢাকা। যাদের নির্বাচনের অভিজ্ঞতা নেই তারা বিএনপিকে কালিমা লেপনের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিভিন্ন আসনে জোটের কর্মীদের উপর হামলা চালিয়ে নির্বাচনের শৃঙ্খলা নষ্ট করা হচ্ছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নির্বাচন কমিশন ও গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ তোলেন। নির্বাচনের প্রচারে এসব কথা বলেন তারা। রাজধানীর সব আসনে জমে উঠেছে নির্বাচনের আমেজ। সাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। নির্বাচনের প্রচারে নিজ আসনে পুরো এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে আলোচনায় থাকা ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। মতিঝিল থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়, গুলিস্তান প্রেস ক্লাব হয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয় মিছিল। মিছিলের আগে বক্তব্যে মির্জা আব্বাস অভিযোগ করেন, নির্বাচন বানচালের চক্রান্ত চলছে, সবাইকে সতর্ক থাকতে হবে। যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এই বিজয়কে অন্য কেউ যাতে অন্য খাতে প্রবাহিত করতে না পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন। মাত্র কয়েকটা দিন ধৈর্য ধরবেন, কোন রকম চক্রান্তের ফাঁদে পা দেবেন না। নিজ নির্বাচনী আসনে প্রচারে নামেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রার্থীদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন আমির। আসেন ময়দানে আমরা সবাই সবার কথা নিয়ে যাই, সুন্দরভাবে, ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে সবাই সবাইকে সম্মান করি এবং যার যার কথা আমরা জনগণের হাতে ছেড়ে দেই। আস্থাটা আমরা জনগণের উপর রাখি। রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচারণা চালান 11 দলীয় জোট ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনায় রাজনৈতিক সহাবস্থানের জায়গা কিছুটা কমে এসেছে বলে মন্তব্য করেন নাহিদ। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে যে জুলাই সনদকে বাস্তবায়ন করা। যে জুলাই সনদের মাধ্যমে সংবিধান থেকে শুরু করে দেশের অনেকগুলো সংস্কার প্রস্তাবনা এসেছে। আমরা এই 11 দলীয় জোট যদি সরকারের গঠন করতে পারি, ইনশাআল্লাহ আমরা সেগুলোর বাস্তবায়ন করব। ঢাকা ৯ আসনে খিলগাঁও এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ। বলেন, কাজ করতে চান তরুণদের নিয়ে। এই তরুণ প্রজন্মকে কিভাবে আগামীর বাংলাদেশে উপযোগী করে গড়ে তোলা যায়, আমরা এই বাংলাদেশকে আগামীর একটি গণতান্ত্রিক বাংলাদেশ কিভাবে করতে চাই, আমরা আমাদের তরুণদের স্বপ্নগুলি কিভাবে বাস্তবায়ন করতে চাই, সেটিই হচ্ছে আমাদের সবার আগে লক্ষ্য। ঢাকা 10 আসনে 11 দলীয় জোটের প্রার্থী ধানমন্ডি লেকে প্রচার চালিয়ে এলাকায় সন্ত্রাস দমনের প্রতিশ্রুতি দেন। ব্যবসায়ী, বাড়িওয়ালা সমস্ত মানুষের মধ্যে হেডেক হচ্ছে চাঁদাবাজি, ছিনতাই এবং দখলবাজি।
আমি এটাকে অগ্রাধিকার দেবো ইনশাআল্লাহ। ঢাকা 16 আসনে বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগে এসে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। যদি নিরপেক্ষ নির্বাচন চায় তাহলে তাদের কাছে আহ্বান করব যে জনগণের প্রতি আস্থা রাখেন, জনগণের প্রতি বিশ্বাস রাখেন। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। ঢাকা 13 আসনে শেখ রবিউল প্রচার চালিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। নির্বাচনী পরিবেশ এই মুহূর্তে অত্যন্ত ভালো মতো আছে। আমরা আশা করি এবার আমাদের কেন্দ্রে 70% উপরে আমাদের ভোটার আসবে। তবে ভোটাররা সহিংসতা ছাড়া সুষ্ঠু ভোটের আশা করেন। সাকিবুর রহমান, RTV, ঢাকা। দর্শক, ঢাকা 7 আসনে রয়েছেন সহকর্মী আলওয়ান খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আলওয়ান জানাবেন যে প্রার্থীদের প্রচার কেমন দেখছেন এবং কি কি আশ্বাস দিচ্ছেন তারা এবং ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন? হাবিবা যেমনটি বলছিলেন, বর্তমানে আমরা আছি ঢাকা 7 আসনের যে প্রার্থী, বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী কার্যালয়ে। সেখান থেকে উনি আজকে সারাদিন নির্বাচনী প্রচারণা চালিয়েছে। সেখানে এই এলাকার যেই জনগণের যে চাহিদা, ভোটারদের যে চাহিদা, সে চাহিদা উনি পূরণ করার আশ্বাস দিয়েছেন এবং সে আশ্বাস দেওয়ার পরে উনি বিকেলের সময়টা এসে তার অফিসে বিভিন্ন এলাকার বিভিন্ন জনগণ যারা এসেছেন তারা এসে তার কাছে বিভিন্ন তার যে জনগণের যে প্রত্যাশা, সে প্রত্যাশা ব্যক্ত করছে এবং তিনি তা শুনছেন এবং জনগণকে আশ্বাস দিচ্ছেন যে তিনি নির্বাচিত হলে সে আশ্বাসগুলো পূরণ করবেন। তিনি আজকে আমরা ওনার সাথে কথা বলে যে বিষয়টা জানতে পেরেছি, তিনি পুরান ঢাকা চকবাজার এবং নাজিমউদ্দিন রোড এবং সাতরৌজা এলাকায় উনি আজকে প্রচারণা চালিয়েছেন। প্রচারণা চালিয়েছেন এবং নির্বাচন যেন সুষ্ঠু এবং স্বাভাবিক হয় সেক্ষেত্রে উনি নির্বাচন কমিশনারের কাছে আশা প্রকাশ করেছেন এবং উনি আশাবাদী যে নির্বাচন যদি সুষ্ঠু হয় সেক্ষেত্রে উনি জয়লাভ করবে। আর ওনার যে বিষয়টি, উনি হচ্ছে ঢাকার যে জনগণের যে দুর্দশা, এতদিন বিগত আমলগুলোতে যে প্রার্থীরা জনগণের চাহিদা পূরণ করতে পারেনি, সেই চাহিদা এবং প্রত্যাশা উনি পূরণ করবেন। এই ছিল আমার কাছে ঢাকা 7 আসনের প্রার্থী হামিদুর রহমান হামিদের নির্বাচনী প্রচারণার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আলওয়ান। তারেক রহমানের মধ্যেই মানুষ নতুন আশার আলো দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, তারেক রহমান ক্ষমতায় গেলে নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে। গত 15 বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। এর আগে আমাদের এমপি দেশে করছি 15 বছর আগে, মাঝখানে আমরা কোনো ভোট দিতে পারি নাই, তাই না? সব ভোট দিয়ে গেছে ওরা, তারা হাসিনার লোকেরা, তাই না? অথবা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। এবার একটা সঠিক ভোট হবে বলে আশা করতেছি আমরা। যার ভোট সে দিতে পারবে, যাকে খুশি তাকে দিতে পারবে। আসন্ন নির্বাচনে বড় ধরনের শঙ্কা না থাকলেও ঝুঁকি থাকছে লুট হওয়া অস্ত্র উদ্ধার না হওয়ায়, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বলেন, ভারত বাংলাদেশের মানুষের সাথে নয়, সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে একটি গোষ্ঠীর সাথে, যা দীর্ঘমেয়াদে সংকট তৈরি করতে পারে। আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নির্বাচনে নির্বিঘ্ন করতে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার ঠেকাতে হবে। নির্বাচনী সহিংসতা রোধে মতপার্থক্য যাতে মতবিরোধে না গড়ায় সেদিকে রাজনৈতিক দলগুলোকে খেয়াল রাখতে হবে বলেও মনে করেন তারা। বিকেলে এফডিসিতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তারা। জুলাই অভ্যুত্থানের সময় ব্যাপক আকারে অবৈধ অস্ত্র বিতরণ করা হয়েছে, সেগুলো উদ্ধার করা যায়নি, এটা একটা হুমকি হিসেবে উপস্থিত আছে। পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে যে এই উস্কানিগুলো আসছে পার্শ্ববর্তী ভারত থেকে, যেখানে পলাতক ফ্যাসিস্ট নেত্রী
শেখ হাসিনা অবস্থান করছেন। জাতীয় নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে যে অবৈধ অস্ত্র এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি বা বৈধ অস্ত্রের যাতে অবৈধ ব্যবহার না হয়, সে কারণে সরকার সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই সচেষ্ট থাকবেন। পতিত স্বৈরাচার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করলে প্রতিহত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বিভিন্নভাবে জনগণের মাঝে ভোট নিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, নির্বাচন একটি দেশের গুরুত্ব সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয়। অন্য দেশ বিশ্লেষণ করতে পারে, কিন্তু মতামত দেওয়ার সুযোগ নেই। ভোটের পরিবেশ নষ্ট করার যে আওয়ামী লীগ চেষ্টা করেনি, তা তো ঠিক কথা না। পরিবেশ নষ্ট করার জন্য যদি পতিত স্বৈরাচারের কোনো শক্তি কোনো রকম চেষ্টা করে, সেটা প্রতিহত করার জন্য সরকার প্রস্তুত আছে। প্রয়োজনে প্রস্তুতি আমরা বাড়াবো। নির্বাচন সম্পূর্ণ একটি দেশের অভ্যন্তরীণ বিষয়। সেইখানে অন্য দেশ বিশ্লেষণ করতে পারে, কিন্তু মতামত তো দেওয়ার সুযোগ রাখে না। 22 বছর পর আগামীকাল রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফর ঘিরে জেলা জুড়ে বইছে খুশির আমেজ। দলের শীর্ষ নেতাকে বরণেও প্রস্তুত স্থানীয় নেতাকর্মীরা। জনসভার জন্য প্রস্তুত হচ্ছে ঐতিহাসিক মাদ্রাসা ময়দান। রাজশাহী জনসভা শেষে বিকেলে নওগাঁর একটি সমাবেশ করে বগুড়ায় যাবেন তারেক রহমান। রাজশাহী থেকে আমির ফয়সালে পাঠানো তথ্যচিত্রে এই বিষয়ে আরো জানাচ্ছেন সুলাইমান কবির। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দেশ জুড়ে জনসমাবেশ ও গণসংযোগ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতাকর্মী আর প্রার্থীদের চাঙ্গা করতে এবার রাজশাহী সহ উত্তরাঞ্চলে যাচ্ছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী পৌঁছে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমন ঘিরে উৎসবের আমেজ বইছে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে। সমাবেশ থেকে কি দিক নির্দেশনা আসে তারই অপেক্ষায় সবাই। বিএনপি নেতাকর্মী, অঙ্গ সংগঠন এবং সাধারণ জনগণ, উৎসুক জনতা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের প্রিয় নেতাকে রাজশাহীতে জনস্রোতে বরণ করার জন্য। বিজয় উল্লাস করবো যে আমাদের নেতা আমাদের এই জন্মভূমিতে ফিরে আসছে। এরই মধ্যে সমাবেশস্থল পরিদর্শন করেছেন দলটির সিনিয়র নেতারা। তারেকের এ সফর রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের 13টি আসনে ধানের শীষের পক্ষে ব্যাপক জনমত তৈরি করবে বলে মনে করছেন নেতারা। রাজশাহীর 70 বছরের ইতিহাসে সর্ববৃহৎ একটি জনমতে আমাদের বিএনপির কাছে মানুষের প্রত্যাশা সবসময় বেশি ছিল। এটাকে ধারণ করে এবং ফ্যাসিজমের সময় যে সমস্ত অপকর্মগুলো হয়েছে, দুর্নীতি হয়েছে, যে খারাপ কাজ হয়েছে, সব কিছুকে আমরা মুছে ফেলতে চাই। রাজশাহী সমাবেশ শেষ করে বৃহস্পতিবার বিকেলে নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সুলাইমান কবির, RTV। নির্বাচনী সমাবেশে অংশ নিতে শুক্রবার কুমিল্লা যাচ্ছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। তার এই সফরকে কেন্দ্র করে কুমিল্লা মহানগর জামায়াতের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে। সফরসূচি অনুযায়ী 30 জানুয়ারি সন্ধ্যা 6টায় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। নেতারা আশা প্রকাশ করছেন, এই সমাবেশে কুমিল্লা মহানগর সহ আশপাশের বিভিন্ন উপজেলা থেকে লক্ষাধিক মানুষের উপস্থিতি হতে পারে। নির্বাচনের নিরাপত্তার স্বার্থে প্রিজাইডিং অফিসারের প্রয়োজনে ভোট কেন্দ্রে প্রবেশ করবে বিজিবি। নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত ভোট কেন্দ্রে প্রবেশের বিষয়ে বিজিবিকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিজিবি 5 ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান খান। দুপুরে পিলখানার বিজিবি 5 ব্যাটালিয়ন মাঠে নির্বাচনে তাদের নিরাপত্তা প্রস্তুতি প্রদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। জানান, আগামীকাল থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তায় মাঠে নামবে বিজিবি।
বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালন করেছে ভারতের রাজ্যসভা। বুধবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তার জন্য শোক প্রস্তাব উত্থাপন করা হয় দেশটির সংসদে। এরপর তিনি সহ রাজ্যসভার সাবেক 2 সদস্যের মৃত্যুতে শোক জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অধিবেশনে নয়াদিল্লি বাংলাদেশের দূতাবাসের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন। 30 ডিসেম্বর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেয়ার পেছনে ক্রিকেট বোর্ডের ব্যর্থতাকেই দায়ী করছেন ক্রিকেট সংগঠকরা। মুস্তাফিজ ইস্যু থেকে বিশ্বকাপ না খেলা সিদ্ধান্ত পর্যন্ত বিসিবির প্রশ্নবিদ্ধ ক্রিকেট কূটনীতিকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তারা। সাবেক বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু বলছেন, ক্রিকেট বোর্ড ভুলেই গেছে তারা 18 কোটি মানুষকে প্রতিনিধিত্ব করছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন রাফি আমিন। সময়টা ছিল বিশ্বকাপের স্বপ্ন বুননের, সঙ্গে ক্রিকেট পাড়ার ব্যস্ত প্রস্তুতি আর দর্শকদের উন্মাদনা দেখার অপেক্ষা। অথচ সেই প্রত্যাশার সময়ে বাংলাদেশ ক্রিকেট আজ স্থবির, নিস্তব্ধ, নিস্তেজ। বিশ্বকাপের পথে হঠাৎ টান পড়ায় যেন থমকে গেছে সময়, ব্যাটে বলের শব্দ হারিয়ে গেছে নীরবতায়। মিরপুরে এই নিস্তব্ধতার পেছনে অন্যতম বড় কারণ বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়া, যা দেশের ক্রিকেটের জন্য বিরাট ক্ষতি হিসেবেই দেখছেন বিসিবির সাবেক পরিচালক ও ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু। অভিযোগ তুলে কাঠগড়ায় দাঁড় করান বর্তমান বোর্ডকে। ক্রিকেট বোর্ডের কর্তারা আরও প্রফেশনালি হ্যান্ডেল করতো তাহলে অনেক ভালো হতো। কারণ আমি এটা বলতে চাই যে এখানে মুস্তাফিজ ইস্যু এসেছে এবং আমাদের হাই কমিশনে, ইন্ডিয়াতে অবস্থিত হাই কমিশনগুলিতে যেভাবে উগ্রবাদীরা হুমকি দিচ্ছিল, সব বিষয় নিয়ে যদি আইসিসিতে আমাদের এই ক্রিকেট বোর্ডের কর্তারা যদি অভিযোগগুলি দায়ের করতো, সেই ক্ষেত্রে কিন্তু আইসিসি সিদ্ধান্ত নিত যে বাংলাদেশের কী করণীয়। সর্বশেষ বিসিবি নির্বাচনের পর থেকেই এই বোর্ডকে অবৈধ দাবি করে সব ধরনের ক্রিকেট বয়কট করেছে 40টিরও বেশি ক্লাব। তালিকায় আছেন এই ক্রীড়া সংগঠকও। ম্যাক্সিমাম এলো ক্রীড়া সংগঠক না, তাদের ক্লাব চালানো বা কিভাবে একটা বোর্ড চালানো এগুলির যোগ্যতা ক্ষমতা তাদের আছে বলে এখন প্রশ্নবিদ্ধ আছে, আমার মনে হয় নাই। একই অভিযোগ তুলে বিসিবির সমালোচনায় মেতেছেন সাফ জয়ী সাবেক ফুটবলার আমিনুল হক। ঢাকা 16 আসনে নিজের নির্বাচনী প্রচারণায় বিসিবির ব্যর্থতার অভিযোগ তুলে বলেন, আইসিসির চেয়ে নিজেদের বোর্ডেই সমস্যা বেশি। ক্রিকেট বোর্ডের যে আসলে নির্বুদ্ধিতা, এবং আমরা খুব হতাশ হয়েছি যে আমরা দেখলাম যে ক্রিকেট বোর্ডের নির্বাচনকে নিয়ে অনেকেই এত উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে, সেই ক্রিকেট বোর্ডের পরিচালকরাই একে একে সবাই পদত্যাগ করছে। কেন করছে সেটা হয়তোবা এখন বোঝা যাবে না, সেটা আরও পরে বোঝা যাবে ইনশাল্লাহ। রাফি আমিন, আরটিভি। রাজধানীতে মাসে গড়ে 18 থেকে 19 জন খুনের ঘটনা ঘটছে। পুলিশ বলছে পারিবারিক সহিংসতা, পূর্বশত্রুতা, মাদকসহ নানা কারণে এসব হত্যার ঘটনা ঘটছে। তবে রাজনৈতিক হত্যার সংখ্যা কম। বিশেষজ্ঞদের মতে দায়িত্ব সঠিকভাবে পালন করলে অপরাধ দমন সম্ভব। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় বিষয়ে আরো জানাচ্ছেন এআর বাদল। 7 জানুয়ারি রাজধানীর কাউরানবাজার এলাকায় স্বেচ্ছাসেবক নেতাকে গুলি করে হত্যা করা হয়। 12 ডিসেম্বর শহীদ ওসমান হাদিকে গুলি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আলোচিত হত্যাকাণ্ডগুলো বড়ভাবে সামনে এলেও অনেক হত্যাকাণ্ডই সেভাবে মিডিয়ায় আসে না। তবে ডিএমপির তথ্য অনুযায়ী প্রতি মাসে ঢাকাতে নানা ঘটনায় হত্যার শিকার হন প্রায় 20 জন। রাজধানীর জনসংখ্যা, আর্থসামাজিক প্রেক্ষাপট সবকিছু চিন্তা মাথায় নিলে যে খুন সংক্রান্ত অপরাধ যেগুলো দেখি, এটা গড়ে 18-19টার মতো আমরা গত 1 বছরে দেখতে পাই। পুলিশের নতুন করে প্রয়োজনের তুলনায় সংস্কার করতে না পারায় অপরাধীরা বেপরোয়া হচ্ছে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞ। অনেক এলাকার অপরাধ পরিস্থিতি আছে, যে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর যারা দায়িত্বে আছেন তারা এটা নিয়ন্ত্রণও করতে পারছেন না, অনেক ক্ষেত্রে অনেকে বুঝে উঠতেও পারছেন না। কারণ অপরাধীরা মনে করছে যে অপরাধ করলে পার পাওয়া যায়, অপরাধ করলে ধরাছোঁয়ার বাইরে থাকা যায়, অনেক ক্ষেত্রে অপরাধ করলে ব্যবস্থা হলেও সেটা কোনো কোনো ক্ষেত্রে বিলম্বিত ব্যবস্থা, আবার অপরাধ করলে নানা ধরনের দোষারোপের রাজনীতির প্রসঙ্গ তৈরি হয়, তখন অপরাধের তদন্ত বা ব্যবস্থা গ্রহণের প্রসঙ্গগুলো ভিন্ন খাতে প্রভাবিত হয়। এই প্রসঙ্গগুলোর কারণেই অপরাধ প্রবণতা বাড়ছে। জনসংখ্যার অনুপাতে অপরাধের এই মাত্রা উদ্বেগজনক না হলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর বলে জানায় পুলিশ। এটা যদি গত 1 দশকের অপরাধ
সূচকগুলো চিন্তা করেন, এটা কিন্তু সংখ্যাটা খুব বেশি তা বলবো না। তো সব মিলিয়ে যে ঘটনাগুলো ঘটছে খুন সংক্রান্ত অপরাধ 18 থেকে 19টা গড়ে, এটা খুব উদ্বেগজনক কিছু না, যদিও একটা ঘটনাও প্রত্যাশিত না। আমাদের প্রথাগত পুলিশিং রয়েছে, প্রতিরোধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অপরাধগুলো দমনের চেষ্টা করি। তারপরে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো যেন দ্রুততম সময়ের ভিতরে আমরা অপরাধের আইনের আওতায় নিয়ে আসতে পারি, সে লক্ষ্যে আমরা কাজ করছি। অপরাধ বিশেষজ্ঞ মনে করেন, অপরাধ করলে অনেক সময় দোষারোপের রাজনীতির প্রসঙ্গ তৈরি হয়। পুলিশ সমন্বিতভাবে চেষ্টা করলে অপরাধ নির্মূল সম্ভব। জনসংখ্যা দিয়ে অপরাধকে জায়েজ করার কোনো সুযোগ নেই। এটা স্পষ্ট যে যথাযথ ব্যবস্থা মাঠ পর্যায়ের পুলিশের সাথে নীতি নির্ধারণী পর্যায়ের পুলিশের এখনও যথেষ্ট দূরত্ব আছে। এই দূরত্বগুলো দূর করে সমন্বিতভাবে যদি তারা জোরালো ব্যবস্থা গ্রহণ করতে পারেন, তখনই অপরাধ বাস্তবতাকে নিয়ন্ত্রণ করা যাবে। অপরাধ দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার পাশাপাশি জনসাধারণকেও সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। আর বাদল, RTV, ঢাকা। প্লাস্টিক শিল্পের উন্নয়নে নীতি সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা। পোশাক শিল্পের তুলনায় প্লাস্টিক শিল্পের সম্ভাবনা কম নয় মন্তব্য করে বিষয়টি বিবেচনায় এই খাতকে এগিয়ে দিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। আন্তর্জাতিক প্লাস্টিক প্যাকেজিং ও প্রিন্টিং শিল্প মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আর জানাচ্ছেন তৌহিদুর রহমান। বাংলাদেশের প্লাস্টিক শিল্প অত্যন্ত সম্ভাবনাময় একটি খাত। দ্রুত বর্ধনশীল রপ্তানি বাণিজ্যের মাধ্যমে অর্থনীতিতে বড় অবদান রাখছে এই খাতটি। বর্তমানে বছরে প্রায় 40,000 কোটি টাকার অভ্যন্তরীণ বাজার এবং বিশ্বে গড়ে 50 কেজি ব্যবহার হলেও বাংলাদেশে প্লাস্টিক ব্যবহারের গড় হচ্ছে 5 থেকে 7 কেজি। এমন সম্ভাবনার দিক মাথায় রেখে রাজধানীতে শুরু হলো আন্তর্জাতিক প্লাস্টিক প্যাকেজিং এবং প্রিন্টিং শিল্প মেলা। FBCCI ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার এবং বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনায় বক্তারা এ খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। আমার একটা ফ্যাক্টরিতে আমি ইলেকট্রিসিটি লাইন নিয়েছি আরবি থেকে, আমি ওখানে স্ট্যান্ড বাই জেনারেটর বসেছি। আমি তিতাস গ্যাস থেকে আমরা ক্যাপটিভ পাওয়ারের জেনারেটর নিয়ে ক্যাপটিভ পাওয়ার বসেছি, এরপরে সোলার বসেছি, এখন অনেক ফ্যাক্টরি LPG স্টেশন পর্যন্ত বসেছে। বাণিজ্য সচিব বলছেন, উদীয়মান এই শিল্পের অগ্রগতিতে সরকার সব ধরনের সহায়তা দেবে। আমরা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংকে এবছরের বর্ষপূর্ণ ঘোষণা করেছি। তাদের কাছ থেকে প্রস্তাব চেয়েছি, প্রস্তাবটা হয়তো আরও 5-7 দিনের মধ্যে পেয়ে যাব। পেয়ে গেলে আমরা একটা রোডম্যাপ করব। রাজধানীর ICP সেন্টারে শুরু হওয়া 3 দিনব্যাপী এই মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের টাইমে আনন্দ যোগ করতে মাইটি চিপস অ্যান্ড টিফিনের ফাঁকে স্কুল ক্যাম্পেইন শুরু হয়েছে চট্টগ্রামে। চট্টগ্রামের পাহাড়তলী মির্জা আহমেদ ইস্পাহানি স্কুল থেকে NTVর জনপ্রিয় টিভি শো টিফিনের ফাঁকে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন পাহাড়তলী টেক্সটাইল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মাহবুবুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানি টি ব্লেন্ডিং অ্যান্ড প্যাকেজিং ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোলাম মোস্তফা। আর উপস্থিত ছিলেন ইস্পাহানি ফুডস লিমিটেড ম্যানেজার শর্মিলা হক অর্চনা। খেলার খবর। এশিয়ান চ্যাম্পিয়নশিপে উঠতে ব্যর্থ হওয়ার পরপরই জাতীয় দলের হেড কোচ হাভিয়ের ক্যাবরেরাকে বাদ দেওয়ার জোরালো দাবি উঠে। গুঞ্জন ছিল ঘরের মাঠে ভারতের সঙ্গে ম্যাচই হবে ক্যাবরেরার শেষ অ্যাসাইনমেন্ট। মাঝে আরও 1.5 মাস কেটে গেলেও বাংলাদেশ দলের হেড কোচের পদে ক্যাবরেরা রয়েছেন বহাল তবিয়তে। বিস্তারিত মুমসাদ দিনুরের রিপোর্টে। 2022 সালের 8 জানুয়ারি অন্তর্বর্তীকালীন প্রধান কোচ মারিও লেমোসের মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের ম্যানেজারের পদে নিযুক্ত হন হাভিয়ের ক্যাবরেরা। এরপর 3 মেয়াদে চুক্তি বাড়িয়ে 2026 সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব দেওয়া হয় এই স্পেনিয়ার্ডকে। তবে দায়িত্ব পাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে রয়েছে অন্তহীন অভিযোগ। এর মধ্যে শৃঙ্খলাহীন একাদশ নির্বাচন, খেলোয়াড়দের ভুল পজিশনে ব্যবহার, বারবার গোলরক্ষক পরিবর্তন ও যোগ্য খেলোয়াড়দের অবহেলা অন্যতম।
সাফ চ্যাম্পিয়নশিপের বছর হওয়ায় 2026 সালটা বাংলাদেশ ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সাফ না জেতায় সমর্থকদের মধ্যে বিরাজ করছে চাপা হতাশা। আন্তর্জাতিক কিংবা ক্লাব ফুটবলেও সাফল্য না পেলে কোচ বদলের রেওয়াজ বহু পুরনো। বিশ্লেষকরা বলছেন দীর্ঘ 4 বছরে বলার মতো সাফল্য না পাওয়া কাবরেরার বিকল্প খোঁজার এটাই মোক্ষম সময়। কোচ যদি বারংবার যদি ব্যর্থতার পরিচয় দেয় তাহলে তো ডেফিনেটলি কোচ পরিবর্তনের কথা আসবেই। আমাদের যিনি বর্তমান কোচ আছেন তাকে দিয়ে কন্টিনিউ করলে কি ভালো হবে নাকি খারাপ হবে, বা তাকে চেঞ্জ করে আমরা বেটার কিছু করতে পারবো কিনা, এই বিষয়টা মনে হয় আলোচনার সাপেক্ষে এটার সমাধান করা উচিত। জাতীয় দলের সাবেক ফুটবলার ও কমেন্টেটর জুলফিকর মাহমুদ মিন্টু বলছেন কোচ বাছাইয়ে আরও মনোযোগী হতে হবে বাফেকে। এছাড়া হামজার মতো টপ ক্লাস ফুটবলারদের পরামর্শ নেওয়ার কথাও বলছেন মিন্টু। আমাদের এখানে হামজাদের ইনক্লুশনের কারণে ডেফিনেটলি এখন প্লেয়ারদের কনফিডেন্স লেভেলটা অনেক উপরে। ইভেনচুয়ালি অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচিংয়ে স্পেশালি মানে ডিউরিং দ্য ম্যাচ সেটাতেও কিন্তু অনেক পরিবর্তন। আমরা যদি ধরে নিই যে ক্যাবরেরা হি উইল কন্টিনিউ, ওকে, তাহলে অফকোর্স এখন থেকে সেই প্ল্যানটা করতে হবে। আপনাকে এমন একজন কোচ চুজ করতে হবে যার কিনা ন্যাশনাল টিমে এক্সপিরিয়েন্স আছে এবং সাব কন্টিনেন্টে কাজ করার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এটা আরও বেটার হবে। 31 মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভিয়েতনামের সঙ্গে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এখন দেখার বিষয় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কাবরেরা নাকি স্যুটটাই পরা নতুন কোনো ট্যাকটিশিয়ানের দেখা মিলবে জামাল হামজাদের ডাগআউটে। মুমসাদ দিনুরি, RTV, ঢাকা। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠেছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনার সমালোচনা তুলে আনতে আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্স চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচনে এবারের পর্বে আমি শাহাদত জামান আছি আপনাদের সাথে। ঘনিয়ে এসেছে জাতীয় সংসদ নির্বাচন, জমে উঠেছে এর সমালোচনা এবং আলোচনা। এ নিয়ে নির্বাচনী আড্ডায় আমি উপস্থিত হয়েছি বগুড়া 5 আসনে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। বিগত সরকার যখন নির্বাচন হয়েছে এটা দিনে ভোট রাখতে হয়েছে এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয় নাই। যদি সুষ্ঠু পরিবেশে ভোট হয় অবশ্যই আমরা সেন্টারে যা ভোট দেবো। আমরা এবার যোগ্য প্রার্থী বেছে নেব। আমরা আশা করব যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারা ক্ষমতাকে নিজের মনে করবেন না। যমুনা নদীর ভাঙন রোধ, নদী শাসন ব্যবস্থা, পাশাপাশি ধুনট উপজেলার অন্যান্য যে নদীগুলো রয়েছে এই নদীগুলো মৃতপ্রায়। এই নদীগুলো খনন করে আমরা যদি নদীগুলোকে প্রাণ দিতে পারি তাহলে এলাকার উন্নয়নকে আমরা আগায় নিতে পারবো। এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করবে সেই প্রার্থীকেই আমি বেছে নিতে চাই। তাদের দ্বারাই জাতি এবং দেশ শান্তি থাকবে, দেশের রাস্তাঘাট, দেশের উন্নয়ন যারা করবে এমন যোগ্য প্রার্থীকেই আমরা ভোট দেব। বিগত নির্বাচনের সময় আমরা দেখছি যে ভোট হওয়ার আগেই মামলা হামলা দিয়ে বিদলকে মাঠছাড়া করা হয়েছে। এবার সে সমন্বয় পর্যন্ত তৈরি হয় নাই, ইনশাআল্লাহ হবেও না, যে ভোট কিনতে মানুষ সুষ্ঠুভাবে যাবে এবং ভোট দিতে পারবে। সন্ধ্যার সংবাদ এই পর্যন্ত। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।